25 তারিখ থেকে শুরু হতে যাচ্ছে বাংলাদেশের দ্বিতীয় টেস্টে আসলে কি রকম স্ট্র্যাটেজিক চেঞ্জটা বাংলাদেশ আনতে পারে। সবচেয়ে বড় কথা হচ্ছে যে স্কোয়াডে পরিবর্তন আসবে কিনা। আর প্রথম স্কোয়াড থেকে যখন আমরা পাওয়া না পাওয়ার গল্পটা করছিলাম প্রথম টেস্টের একাদশ থেকে, সেখানে কিন্তু বিজয় নামটা সবচেয়ে বড়ভাবে বারবার এসেছিল যে বিজয় দ্বিতীয় টেস্টের সুযোগটা পাবেন কিনা। সো আমরা যদি আসলে সম্ভাব্য একাদশী দেখে নেই দ্বিতীয় টেস্টের জন্য বাংলাদেশ এবং শ্রীলঙ্কার দু দলেরই বাংলাদেশের সম্ভাব্য একাদশটা দেখা যাচ্ছে। এটা আমার কাছে পার্সোনালি মনে হচ্ছে এই ধরনের একটা একাদশ নিয়ে বাংলাদেশ কলম্বোতে নামতে পারে। টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। বিজয়কে আরও একটা সুযোগ দেওয়া হবে। এর কারণ হচ্ছে আমরা সিরিজটা শুরুর আগে ভাবছিলাম শান্ত ওপেন করবেন। একজন ব্যাটসম্যান, একজন ক্যাপ্টেন যখন 4 নম্বরে নেমে ব্যাক টু ব্যাক 2টা সেঞ্চুরি করেন 2 ইনিংসে, আমার কাছে মনে হয় না যে পরের টেস্টেই তার ব্যাটিং পজিশনে বদল আনতে চাইবে বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট, বা তিনি নিজেও আসলে ওপেন করতে এখন চাইবেন। সে কারণে মনে হচ্ছে বিজয়কে আরেকটু লম্বা রান দেওয়া হবে, আরেকটা সুযোগ দেওয়া হবে। সাদমান বিজয় ওপেনিং পার্টনারশিপের সাথে মুমিনুল, শান্ত, মুশফিক, লিটন দাস, মেহেদি মিরাজ তিনি ঢুকছেন, তিনি সুস্থ হয়ে গেছেন। এবং কথা হচ্ছে যে জাকের বা নাইম এই দুজনের মধ্যে যে কোনো একজন খেলবেন। তাইজুল তো নিশ্চিতভাবেই থাকছেন। বাংলাদেশ দুজন পেসার খেলালে হাসান মাহমুদের সাথে খালেদ আহমেদের খেলার সম্ভাবনা বেশি। এর কারণ নাহিদ রানাকে কিন্তু বাংলাদেশ ব্যাক টু ব্যাক টেস্ট ম্যাচ খেলায় না। এখন জাকের না নাইম, যদি আপনি 8 জন ব্যাটসম্যান খেলাতে চান মিরাজকে ধরে, সেক্ষেত্রে বাংলাদেশ 2 জন স্পিনার এবং 2 জন পেসার নিয়ে খেলবে। সেক্ষেত্রে মিরাজ এবং তাইজুল ফার্স্ট চয়েস স্পিনার্স। ফাইফার পাওয়ার পরও নাইমকে হয়তো বাইরে থাকতে হবে। এখন যদি বাংলাদেশ একটু অ্যাটাকিং মাইন্ডসেট নিয়ে এই ম্যাচটা খেলতে যায়, যে না আমরা প্রতিপক্ষের 20টা উইকেট নিতে চাই, সেক্ষেত্রে আপনাকে 3 জন স্পিনার খেলানোর প্রয়োজন পড়তে পারে, কারণ কলম্বোতেও স্পিনিং ট্র্যাকই হবে। সেক্ষেত্রে আপনাকে জাকেরকে ড্রপ করতে হবে। এখন ফার্স্ট টেস্টটা বাংলাদেশ খেলেছে ডিফেন্সিভ মাইন্ডসেট আপে, সে কারণেই মনে হচ্ছে যে ওই ধরনের মাইন্ডসেট আপ যদি থাকে তাহলে হয়তো নাইমের জন্য আসলে ব্যাড লাক, তিনি হয়তো মিস করতে পারেন। বাট যখন প্রথম টেস্টটা হয়েছে গলে, সেখানেও আমরা জানতাম যে সেখানেও স্পিনটাই বেশ ভালো ধরে এবং স্পিনাররাই ডমিনেট করে থাকে। বাট সেখান থেকে যেভাবে মানে ব্যাটিং ট্র্যাক হয়েছে এবং যেই রান আমরা দেখেছি ফার্স্ট ম্যাচে, মানে বাংলাদেশ সেই প্ল্যানিংটাই আবার এক্সিকিউট করতে চায় কিনা। যে কারণ বাংলাদেশ আমরা জানি যে অ্যাটাকিং থেকে ডিফেন্সিভ মাইন্ডসেটে খেলতে বেশি পছন্দ করে, হারের থেকে ড্রটা তাদের কাছে মানে বেটার মনে হয় রেজাল্টের চেয়ে অ্যাটলিস্ট। সো সেই ক্ষেত্রে বাংলাদেশ আসলে সেই জায়গাটাই আবারও ফিরতে চায় কিনা। এবং শ্রীলঙ্কার সম্ভাব্য একাদশটা যদি সেই সাথে আমরা দেখে নিই, শ্রীলঙ্কার আমরা অ্যাঞ্জেলো ম্যাথিউসকে তো মিস করছি, সেই জায়গায় আসলে কে ঢুকতে পারেন। প্রথম নিশাঙ্কা রয়েছেন, লাহিরু উদারা যার ফার্স্ট টেস্টেই ডেবিউ হয়েছে, দীনেশ চান্দিমাল, এবং সেই সাথে আছেন ফাসিন্দু সুরিয়া বান্দার। এই নামটাকে আমরা নতুন দেখছি এবারে অ্যাঞ্জেলো ম্যাথিউসের জায়গায় হয়তো ডেবিউ হতে যাচ্ছে অ্যাঞ্জেলো ম্যাথিউসের জায়গায়। কামিন্দো মেন্ডিস, ধনঞ্জয় ডি সিলভা, কুশল মেন্ডিস। এখন শ্রীলঙ্কা 2 জন ক্রিকেটারকে যুক্ত করেছে এক স্কোয়াডে। দিনুথ ওয়াল্লালেগের সাথে বিশ্ব ফার্নান্দোকে তারা স্কোয়াডে রেখেছে। এখন মিলান রাত্নায়কে, যিনি একজন পেস বোলিং অলরাউন্ডার, তিনি অথবা লেফট আর্ম অলরাউন্ডার ওয়াল্লালেগে, এই দুজনের একজন খেলবেন। থাইন্ডু রাত্নায়কে প্রথম ম্যাচে ডেবিউতে ভালো পারফর্ম করেছেন। প্রভাত জয়সূরিয়া শ্রীলঙ্কার গেল 3-4 বছরে স্পিন ডিপার্টমেন্ট একাই সামলাচ্ছেন। আসিতা ফার্নান্দো ভালো করেছেন। তো এই জায়গায় খুব বেশি বদলের সম্ভাবনা আমি দেখি না। এখন ওয়াল্লালেগে এবং বিশ্ব ফার্নান্দোকে স্কোয়াডে সংযুক্ত করা হয়েছে। হোম টিম হিসেবে আপনি যে কাউকেই স্কোয়াডে সংযুক্ত করতে পারেন, সেই সুবিধাটা শ্রীলঙ্কা নিয়েছে। এবং যেহেতু স্পিনিং ট্র্যাক হতে যাচ্ছে, ওয়াল্লালেগের একটা ভালো সুযোগ আছে যে থার্ড স্পিনার হিসেবে শ্রীলঙ্কার এই সম্ভাব্য একাদশে তিনি ঢুকে যেতে পারেন। আর পেসার যদি শ্রীলঙ্কা 2 জনকে খেলাতে চায়, মিলান রাত্নায়কেও সুযোগ পেতে পারেন। তিনিও প্রথম ম্যাচটা খারাপ করেননি, কারণ 3 জন স্পিনার শ্রীলঙ্কা চাইলে এমনিও ব্যবহার করতে পারে ওয়াল্লালেগেকে ছাড়াও। কারণ প্রভাত জয়সূরিয়া, থাইন্ডু রাত্নায়কের সাথে ধনঞ্জয় ডি সিলভাও কিন্তু একজন মোর দ্যান পার্ট টাইমার, তো সেই কাজটা তিনিও করে দিতে পারেন। এবং দেখা যাক যে বাংলাদেশের দ্বিতীয় টেস্টটাতে আসলে একটা রেজাল্ট আনতে পারে কিনা। এবং তারা মনে হয় আসলে কি মনে হয়, মানে 1-1 ড্র অথবা মানে কি 1-0 কলম্বোতে রেজাল্ট আসবে। গলেও তো আমরা এক্সপেক্ট করেছিলাম, চতুর্থ দিন পর্যন্ত এক্সপেক্ট করেছিলাম। 12 বছর পরে এই প্রথম টেস্ট ড্র হলো। এবং বাংলাদেশও কিন্তু আপনি যদি খেয়াল করেন, এই ড্রয়ের আগে শেষ 20টা বা 21টা ম্যাচ বাংলাদেশ কোনো ড্র করেনি, হয় জিতেছে না হয় হেরেছে। এখন বৃষ্টিরও একটা প্রভাব ছিল, কলম্বোতেও বৃষ্টি থাকে কি থাকে না সেটা আসলে অনেক কিছুই নির্ভর করে দেবে যে গতিপথটা কোন দিকে যাচ্ছে, চিত্রনাট্যটা কোন দিকে যাচ্ছে দ্বিতীয় টেস্টের বা এই সিরিজের।
For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.